ইনভারনেস দ্য ক্যাসেল অফ ম্যাকবেথ ওয়াজ প্লেজেন্টলি সিচুয়েটেড অন আ হিল। বলছে ম্যাকবেথের যে ক্যাসেল বা তার যে দুর্গ, সেই দুর্গটার নাম কী ছিল, বা তার ম্যাকবেথের বাড়িটার নাম কী ছিল? ইনভারনেস। তাহলে ম্যাকবেথের ক্যাসেল বা দুর্গের নাম ছিল ইনভারনেস। সেটা কোথায়? প্লেজেন্টলি সিচুয়েটেড। প্লেজেন্টলি মানে খুব মনোরমভাবে বা খুব সুন্দরভাবে সেটা অবস্থিত ছিল অন আ হিল, একটা পর্বতের ওপরে। অ্যান্ড এয়ার অ্যাবাউট ইট ওয়াজ সুইট অ্যান্ড হোলসাম। এবং এর চারপাশে যে বাতাস বা প্রকৃতি সেটা কীরকম ছিল? সুইট মানে মিষ্টি মধুর, এবং হোলসাম, হোলসাম মানে খুব স্বাস্থ্যকর। মানে ওখানকার আবহাওয়া ও দুর্গের আশেপাশের আবহাওয়া বা দুর্গের আবহাওয়াটা ছিল খুব মনোরম, মিষ্টি মধুর এবং স্বাস্থ্যকর আবহাওয়া। The nest that the swallows or the martlets had built under all the jutting friezes and buttresses of the building. তাহলে নেস্ট মানে হচ্ছে পাখির বাসা। তাহলে কোন কোন পাখি বাসা বাঁধছে? সোয়ালো বলে এক ধরনের পাখি, আর মার্লেটস, এই সমস্ত পাখিরা এরা বাসা বাঁধছে কোনখানে? এই যে পার্টিকুলার জায়গাগুলো বলছে, দেখ ওই যে ছবিটা পাঠিয়েছি, ছবিটা বার করে দেখ। জাটিং মানে কোন জায়গাটা বোঝাচ্ছে? যে দেখ ওই যে স্ট্রাকচারে কিছু কিছু জায়গা দেখ সামনের দিকে এগিয়ে আসছে, মানে বিট দিয়ে যে সামনের দিকে এগিয়ে আসছে, ওই যে গ্যাপটা, যেখানে গ্যাপটা ক্রিয়েট করছে সামনের দিকে একটু একটু করে এগিয়ে আসছে। গোটা প্রাসাদের যে জায়গাগুলো এরকম সামনের দিকে বেরিয়ে আসছে, এগিয়ে আসছে, ওই জায়গাগুলোকে বলা হচ্ছে জাটিং। আর ফ্রিজেস মানে কোন জায়গাগুলো? ফ্রিজেস মানে হচ্ছে দেখ এইটা বাইরে ধর বিভিন্ন রকম নকশা করা থাকে, দেখবি এইখানে দেখা যাচ্ছে কিনা জানি না, অনেক রকম দেখবি নকশা করা থাকে, কোনো ধর নকশা আকৃতি যেগুলো আঁকা থাকে, ধর কোনো ধর স্ট্যাচু, কোনো ধর পুরোনো বিল্ডিংয়ের সামনে দেখবি কোনো রকম স্ট্যাচু রাখা থাকে বা কোনো রকম ভালো নকশা করা থাকে, সেইগুলোকে বলা হচ্ছে ফ্রিজেস। অ্যান্ড বাট্রেসেস কোনটা? বাট্রেসেস হচ্ছে যে লম্ব যেটা ভাব। লম্ব ভাব মানে কীরকম? ধর বিল্ডিংটাকে বা দুর্গটাকে সোজা করে দাঁড় করানোর জন্য যে লম্ব, যে একটা ধর কোনো একটা ধর একটা রড বা একটা কোনো ধর ওরকম সিমেন্টের স্ট্রাকচার যেটা দেওয়া হয় লম্বভাবে বা উলম্বভাবে, সেটাকে বলা হচ্ছে কি? বাট্রেসেস। তাহলে বিল্ডিংয়ের স্ট্রাকচারটার এই যে পার্টিকুলার তিনটে ফেস, জাটিং, ফ্রিজেস, বাট্রেসেস, এই জায়গাগুলো বুঝতে পারলি? তারপর দেখ, দ্য কিং ওয়াজ এক্সট্রিমলি প্লিজড অ্যাজ হি এন্টার দ্য প্লেস নট অনলি ফর ইটস ওয়ান্ডারফুল অ্যাম্বিয়েন্স। ওই যে রাজা ডানকান এখানে এসে খুবই খুশি হয়েছিল, শুধুমাত্র এর যে ওয়ান্ডারফুল বা চমৎকার যে অ্যাম্বিয়েন্স, এর যে পরিবেশ বা পারিপার্শ্বিক অবস্থা যেরকম এতটা চমৎকার তার জন্য নয়, বাট অলসো ডিউ টু দ্য অ্যাটেনশন অ্যান্ড রেসপেক্ট অফ হিজ হোস্টেস। এবং ওখানের যে হোস্টেস বলতে এখানে হোস্ট হচ্ছে ম্যাসকুলাইন জেন্ডার, হোস্টেস হচ্ছে ফেমিনাইন জেন্ডার। মানে শুধুমাত্র এখানকার প্রাকৃতিক পরিবেশ আবহাওয়া তার জন্য নয়, তিনি যে রাজা ডানকান এখানে এসে যে অ্যাটেনশন যেটা পেয়েছিলেন লেডি ম্যাকবেথের কাছ থেকে, বা তাদের যে এত সুন্দরভাবে যে আতিথেয়তা, সেটাতেও তিনি খুব মুগ্ধ হয়েছিলেন। লেডি ম্যাকবেথ who had developed the art of camouflaging her treacherous purpose with the smile and charming etiquette. তাহলে লেডি ম্যাকবেথ সে কী করেছিল? সে নিজের মধ্যে ডেভেলপ করতে পেরেছিল, বা তার মধ্যে এরকম একটা শক্তি ছিল, সে কী করতে পারতো? ক্যামোফ্লেজ করতে পারতো। ক্যামোফ্লেজ মানে কোনো জিনিসকে রং পরিবর্তন করা, বা নিজের যে সুপ্ত বাসনা বা সুপ্ত চাহিদা সেটাকে অন্য কারোর কাছে প্রকাশ না করা বা সেটাকে লুকিয়ে রাখা। এই যে ক্যামোফ্লেজ কথাটা গিরগিটির সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে যায়, দেখবি যাদের বলে না রং পাল্টায়, ওই গিরগিটি যেমন রং পাল্টায়, এমনিও লেডি ম্যাকবেথের ক্যারেক্টারটা বা চরিত্রটা এরকমই ছিল। ও কী করতো? মানে নিজের যে ভেতরের যে ইচ্ছা সেটা কিন্তু অন্যজনকে বুঝতে দিত না। এই যে একটা তার নেচার, এটা সে খুব সুন্দরভাবে নিজের মধ্যে ডেভেলপ করতে পেরেছিল। তাই জন্য তার যে ট্রেচারাস পারপাস, তার যে বিশ্বাসঘাতকতাপূর্ণ যে তার একটা অভিব্যক্তি ছিল বা তার যে একটা অভিপ্রায় ছিল ডানকানকে হত্যা করা, সেটাকে সে হাইড করেছিল কী দিয়ে? উইথ স্মাইল, তার সেই মিষ্টি হাসি, এবং চার্মিং মানে খুব সুন্দর, এবং এটিকুয়েট মানে একটা আতিথেয়তা বা একটা যে সুন্দরভাবে তাকে আপ্যায়ন করা, এইসবের মাধ্যম দিয়ে লেডি ম্যাকবেথ নিজের যে মনের যে বিষাক্ত যে তার একটা অভিসন্ধি ছিল যে ডানকানকে হত্যা করবে ম্যাকবেথকে দিয়ে, সেটা কিন্তু সে লুকিয়ে রাখতে সক্ষম হয়েছিল। টায়ার্ড অফ হিজ লং জার্নি দ্য কিং ওয়েন্ট আর্লি টু বেড। তাহলে সারাদিনের অনেক যাত্রা করে আসার ফলে কী হয়েছিল? রাজা খুব টায়ার্ড ছিল এবং খুব তাড়াতাড়ি বেড বা ঘুমাতে চলে গিয়েছিল। ইট ওয়াজ মিডল অফ দ্য নাইট, তখন ছিল মাঝরাত্রি। নাও ওভার হাফ দ্য ওয়ার্ল্ড নেচার সিম ডেড। এই যে মাঝরাত্রি, এই সময়টা মনে হয় যেন পৃথিবীর অর্ধেক প্রকৃতি বা মানুষ যেন সবাই ডেড বলতে এখানে মৃত নয়, মানে সবাই মানে গভীর নিদ্রায় আচ্ছন্ন আছে। ওই জন্য বলছে হাফ অফ দ্য নেচার সিম ডেড, মানে পৃথিবীর অর্ধেক প্রকৃতি বা মানুষকে মনে হয় তারা যেন মৃত অবস্থায় আছে। অ্যান্ড উই
উইকেড ড্রিমস অ্যাবিউজ স্লিপিং মেন্স মাইন্ড। এই সময় উইকেড ড্রিমস মানে খারাপ ডিম বা খারাপ স্বপ্ন বা কোনো এরকম কোনো হিংসাত্মক বা কোনো বিশ্বাসঘাতকতাপূর্ণ স্বপ্ন বা মানুষের যারা বাসনা থাকে মনে, তাদেরকে সেই সমস্ত মানুষকে এই সময় যেন ওরম কোনো খারাপ স্বপ্ন তাদেরকে জাগিয়ে রাখে। অ্যান্ড নান বাট দ্য উলফ অর দ্য মার্ডারার ইজ আউট ফর হান। এই সময় এই মাঝরাত্রে শুধুমাত্র নেগড়েরা নেগড়ে মানে নেগড়ে বাঘেরা মার্ডারার যারা কোনো খুনি বা হত্যাকারী, তারাই শুধুমাত্র নিজেদের শিকারের জন্য বেরোয়, আর বাকি সমস্ত পৃথিবী এই সময় যেন ঘুমিয়ে থাকে। This was the time when Lady Macbeth woke up to plot the murder of the king. এই সময় this was the time when Lady Macbeth woke up, তখন লেডি ম্যাকবেথ তার ঘুম থেকে উঠলো to plot the murder of the king, রাজাকে কিভাবে হত্যা করবে তার প্লটটা বা তার যে প্রেক্ষাপটটা সেটা সাজানোর জন্য লেডি ম্যাকবেথ এই মাঝরাত্রিরে ঘুম থেকে উঠলো। She would not have undertaken a deed so abhorrent to her sex. সে এইরকমই she would not have undertaken a deed so abhorrent to her sex. সে এইরকম একটা কাজ বা এরকম একটা গুরুত্বপূর্ণ একটা খারাপ কাজ মার্ডার করার মতো, যেটা কিন্তু তার চরিত্রের সঙ্গে অ্যাবহরেন্ট টু আর সেক্স, মানে সেক্স বলতে এখানে মেল ফিমেল যে সেক্স বলে সেই সেক্সের কথা বোঝাচ্ছে। অ্যাবহরেন্ট টু আর সেক্স মানে তার যে মহিলা সুলভ যে আচরণ, এটা কিন্তু তার নারী সত্তার বিরোধী। এরকম একটা মার্ডারের প্ল্যান করা বা একটা হত্যা করার প্ল্যান করা, এটা কিন্তু তার নারী সত্তা বা একটা নারীর পক্ষে সেটা সম্ভব নয়, এটা কিন্তু তার নারী চরিত্রের বিরুদ্ধে। টু এক্সিকিউট আ কন্ট্রাইভ মার্ডার, কি করা নারী চরিত্রের পক্ষে একদমই মানানসই নয়। একটা কন্ট্রাইভ পূর্ব পরিকল্পিত কোনো হত্যা সেটাকে পরিচালনা করা বা তাতে যুক্ত থাকা, এটা কোনো একটা নারী চরিত্রের সঙ্গে স্বাভাবিকভাবে মেনে নেওয়া যায় না। অ্যান্ড শি ওয়াজ ওয়েল অ্যাওয়ার অফ হার হাজব্যান্ড নেচার, এবং সে খুব ভালো করেই জানতো যে তার হাজব্যান্ড, তার যে স্বামী ম্যাকবেথ, তার যে নেচার, তার যে প্রকৃতি, সেটা সে খুব ভালোভাবেই জানতো। দ্যাট ওয়াজ টু ফুল অফ দ্য মিল্ক অফ এ হিউম্যান কাইন্ডনেস, কারণ সে জানতো ম্যাকবেথের মধ্যে কি আছে, মিল্ক অফ হিউম্যান কাইন্ডনেস, মানে সাধারণ মানুষের মধ্যে যেরকম মায়া মমতা ভালোবাসা থাকে সেই রকম ভালোবাসা ম্যাকবেথের মধ্যে আছে। তাই সে তার হাজব্যান্ডের চরিত্রটা জানতো যে সে এরকম একটা কোনো কাজ টু এক্সিকিউট এ কন্ট্রাইভ মার্ডার, এরকম একটা পূর্ব পরিকল্পিত মার্ডার সে কিন্তু করতে পারবে না, কারণ ম্যাকবেথের মধ্যে একটা মায়া মমতা এরকম ভাব আছে, যার ফলে তার সেই মায়া মমতা এই কাজটা করতে তাকে আটকাবে। এটা লেডি ম্যাকবেথ খুবই ভালোভাবে জানতো। এই জন্যে সে নিজের নারী সত্তার বিরুদ্ধে গিয়ে নিজেই এইরকম একটা কাজ করার জন্য এগিয়ে এসেছিল। She knew that her husband was ambitious. সে জানতো যে তার স্বামী ম্যাকবেথ সে খুব অ্যাম্বিশিয়াস, সেও কিন্তু লেডি ম্যাকবেথের মতোই খুবই উচ্চাকাঙ্ক্ষী একজন ব্যক্তি, সেটা কিন্তু লেডি ম্যাকবেথ ভালোভাবেই জানতো। বাট হি ওয়াজ নট প্রিপেয়ার্ড ফর দ্য হাইট অফ ক্রাইম হুইচ কমনলি অ্যাকম্পানিজ ইনঅর্ডিনেট অ্যাম্বিশন। সে এটাও জানতো এই যে তার যে অ্যাম্বিশন, তার যে উচ্চাকাঙ্ক্ষাকে পরিপূর্ণ করার জন্যে যে তাকে যে প্রিপেয়ার হতে হবে সেই রকম একটা হাইট অফ ক্রাইম, মানে একটা বড় ক্রাইম বা একটা কোনো বড় অপরাধ করার জন্য, সেটার জন্য কিন্তু সে একদমই নিজেকে প্রস্তুত ছিল না বা সেটা সে করতে একদমই অক্ষম হতো। এটা লেডি ম্যাকবেথ খুব ভালোভাবেই জানতো তার স্বামী সম্পর্কে। She had owned his consent about the murder. লেডি ম্যাকবেথ কিন্তু তার স্বামীর কাছ থেকে ওই যে রাজাকে হত্যা করার জন্য কনসেন্ট বা সম্মতি সেটা নিয়ে নিয়েছিল। বাট সি ডাউটেড হিজ রেজলিউশন, কিন্তু তার যে রেজলিউশন বা যে দৃঢ়তা সেটা নিয়ে কিন্তু লেডি ম্যাকবেথ একটু ডাউট করেছিল, মানে ম্যাকবেথ যেন মনস্থির করতে ঠিকঠাক পারছে না যে রাজাকে হত্যা করবে কি না। এইটার জন্য লেডি ম্যাকবেথের যে দৃঢ়তা, মানসিক দৃঢ়তা, সেটা নিয়ে একটু ডাউটফুল হয়েছিল বা একটু শুধু সন্দেহপ্রবণ ছিল। And she feared that the natural tenderness of his disposition would defeat the purpose. And she feared that, এবং লেডি ম্যাকবেথ এটা ভেবে ভয় পেয়েছিল বা চিন্তিত হয়েছিল, দ্য ন্যাচারাল টেন্ডারনেস অফ হিস ডিসপোজিশন মানে হচ্ছে স্বভাব, আর টেন্ডারনেস মানে হচ্ছে কোমলতা। টেন্ডারনেস অফ হিস ডিসপোজিশন মানে ম্যাকবেথের চরিত্রের যে কোমলতা, সেটা কি করবে, সেটা ডিফিট করবে বা সেটাকে আটকাবে। তার যে পারপাস, তার যে উদ্দেশ্য ডানকানকে হত্যা করা, সেটা থেকে নিশ্চয়ই তাকে আটকাবে। এটা ভেবে লেডি ম্যাকবেথ মনে মনে একটু চিন্তিত হচ্ছিল। সো আর্মড উইথ এ ড্যাগার, তাই একটা ড্যাগার নিয়ে, ড্যাগার মানে হচ্ছে ছুরি বা ছোড়া যেগুলো দিয়ে মার্ডার করে, সেরকম একটা ড্যাগার নিয়ে সি অ্যাপ্রোচ দ্য কিংস চেম্বার। লেডি ম্যাকবেথ নিজেই চলে গেল রাজার শয়ন কক্ষে। কিংস চেম্বার মানে রাজা যে ঘরে শুয়েছিল সেই কক্ষের দিকে বা সেই ঘরের দিকে লেডি ম্যাকবেথ আস্তে আস্তে করে এগিয়ে গেল। দেয়ার সি ফাউন্ড ডানকান ইন এ সাউন্ড স্লিপ, সেখানে গিয়ে দেখলো যে ডানকান ইন এ সাউন্ড স্লিপ মানে গভীর নিদ্রায় মগ্ন আছে, মানে খুব ডিপ স্লিপ বা খুব ভালোভাবে সে ঘুমোচ্ছে ডানকান সেই তার শয়নকক্ষে। সেটা গিয়ে লেডি ম্যাকবেথ দেখলো।
অ্যান্ড অ্যাজ সি ভিউড হিম আর্নেস্টলি, এবং যখন সে তাকে খুব আর্নেস্টলি কাছ থেকে ভালোভাবে দেখলো, দেয়ার ওয়াজ সামথিং ইন হিজ ফেস হুইচ রিজেম্বল হার ওন ফাদার, তার মুখে, রাজা ডানকানের মুখে এমন কিছু একটা দেখলো বা এমন একটা মিল দেখতে পেলো যেটা লেডি ম্যাকবেথকে তার বাবার কথা, লেডি ম্যাকবেথের নিজের বাবার কথা মনে পড়িয়ে দিল। দাস সি হ্যাড নট দ্য কারেজ টু প্রসিড ফার্দার, এই যে নিজের বাবার মুখের প্রতিচ্ছবি যেহেতু ডানকানের মুখের মধ্যে দেখতে পেলো, এর ফলে কি হলো, সি হ্যাড নট দ্য কারেজ টু প্রসিড ফার্দার, লেডি ম্যাকবেথ তার যে কাজ সেই কাজটাতে আর এগুতে সক্ষম হলো না। সেই কাজটা কি ছিল, ডানকানকে হত্যা করা। যেহেতু তার বাবার মুখের একটা প্রতিচ্ছবি দেখতে পাচ্ছে ডানকানের মুখের মধ্যে, মানে তার বাবার বা তার জন্য বাবার মতো একটা ব্যক্তিকে যে হত্যা করতে যাবে এইটা সে আর ভাবতে পারলো না। ওই জন্য সে কী করলো, সে তার কাজটা আর এগুতে পারলো না, প্রসিড ফার্দার করতে পারলো না, কাজটাকে আর এগিয়ে নিয়ে যেতে পারলো না। সি রিটার্ন টু কনফার উইথ দ্য হাজবেন্ড, সে ঘরে ফিরে এলো। কনফার মানে আলোচনা করা বা পরামর্শ করা উইথ হার হাজবেন্ড, ম্যাকবেথের সঙ্গে পরামর্শ করার জন্য সে ঘরে ফিরে এলো। হি থট দ্যাট দেয়ার ওয়ার স্ট্রং রিজনস এগেনস্ট দ্য মার্ডার, সে বললো যে হি থট দ্যাট মানে এখানে ম্যাকবেথ ভাবছিল দেয়ার ওয়ার স্ট্রং রিজনস এগেনস্ট দ্য মার্ডার, এই খুনটা না করার জন্য বা এই খুনটা না করার বিরুদ্ধে অনেক কিছু কারণ আছে, বা যাতে ম্যাকবেথ বলছে খুনটা তুমি যাতে না করো তার বিরুদ্ধে অনেক কারণ আছে, মানে খুনটা হয়তো করা একদমই উচিত হবে না। ম্যাকবেথ ওয়াজ নট অনলি এ সাবজেক্ট বাট অলসো আ ক্লোজ রিলেটিভ টু ডানকান, ম্যাকবেথ যে শুধুমাত্র একজন সাবজেক্ট, মানে এখানে যে শুধু একটা রাজার যে প্রজা বা তার যে তার একজন কর্মচারী তা নয়, বাট এ ক্লোজ রিলেটিভ টু ডানকান, ম্যাকবেথ রাজা ডানকানের একজন খুব কাছের আত্মীয় বটে। বিসাইডস হি হ্যাড বিন আ হোস্ট টু দ্য কিং, তাছাড়াও হি হ্যাড বিন আ হোস্ট টু দ্য কিং, সে হচ্ছে রাজা ডানকান তার কাছে এসছে অতিথি হিসাবে। সো হিজ ডিউটি উড বি টু প্রোটেক্ট দ্য কিং ফ্রম দ্য থ্রেট অফ দ্য মার্ডারার্স, তাহলে ম্যাকবেথ বলছে আমার ডিউটি হচ্ছে, আমার কর্তব্য হচ্ছে কি, রাজাকে প্রোটেক্ট করা, রক্ষা করা, মার্ডারার্স সমস্ত খুনিদের থেকে রাজাকে রক্ষা করা আমার কাজ। নট টু বিয়ার দ্য ড্যাগার হিমসেলফ, আমার এটা কখনোই উচিত হবে না যে আমি নিজে হাতে সেই মার্ডারার বা আমি সেই হত্যাকারী হব, যেখানে আমার কিনা দায়িত্ব রাজাকে রক্ষা করার মার্ডারারদের হাত থেকে, সেখানে আমি নিজে মার্ডার করবো, এটা কখনোই ভাবা যাচ্ছে না, এটা ম্যাকবেথ বলছে। She also considered how just and a merciful king this Duncan had been, সে বলছে হাউ হি অলসো কনসিডার, মানে ম্যাকবেথ এটা কনসিডার করছে বা বলছে বা মেনে নিচ্ছে, হাউ জাস্ট কত ভালো, অ্যান্ড মার্সিফুল মানে ক্ষমাশীল, আর কিং দিস ডানকান হ্যাড বিন, এই ডানকান কত একজন ভালো এবং ক্ষমাশীল রাজা ছিলেন। হাউ ক্লিয়ার অফ অফেন্সেস টু হিজ সাবজেক্ট, এবং তার যে কাজকর্ম হাউ ক্লিয়ার অফ অফেন্সেস টু হিজ সাবজেক্ট, মানে তার যে কাজকর্ম, রাজা ডানকানের যে কাজকর্ম, তিনি যে রাজ্য পরিচালনা করতেন তার বিরুদ্ধে কিন্তু প্রজাদের বিন্দুমাত্র ক্ষোভ ছিল না। হাউ লাভিং টু হিজ নবেলিটি, তিনি তার রাজ পরিবারের সদস্যদের বা সমস্ত তার সভাসদদের কর্মচারীদের কত ভালোবাসতেন। দ্যাট ইজ সাবজেক্ট আর ডাউটলি বাউন্ড টু অ্যাভেঞ্জ হিজ ডেথ, এর ফলে কী হবে, তার সাবজেক্ট বা তার যে সমস্ত ভালোবাসার মানুষরা তারা কী করবে, ডাউটলি বাউন্ড টু অ্যাভেঞ্জ হিজ ডেথ, রাজা যদি ডানকানকে আমরা হত্যা করি তাহলে ডানকানের হত্যার প্রতিশোধ নিতে তার সমস্ত প্রিয় মানুষরা আমাদের বিরুদ্ধে কিন্তু ঝাঁপিয়ে পড়বে, তারা প্রতিশোধ নিতে চাইবে। মোর ওভার, এছাড়াও by the favors of the king Macbeth stood high in the opinion of all sorts of men, বলছে এছাড়াও by the favor of the king মানে রাজা আমাকে সাহায্য করেছিলেন বলি বা রাজা আমাকে ফেভার করেছিলেন বলি, ম্যাকবেথ stood high in the opinion of all sorts of men, সমস্ত মানুষদের কাছে ম্যাকবেথ আজকে একটা উঁচু জায়গা বা একটা সম্মানীয় জায়গা পেয়েছে। and how would those honors be stained by the reputation of so foul a murder, বলছে আমি তাহলে কিভাবে আমার সেই সমস্ত সম্মান সেটার মধ্যে কী করে আমি স্টেন বাই এ রেপুটেশন অফ এ ফাউল মার্ডার, আমি সেই আমার সমস্ত সম্মানটিকে কী করে নষ্ট করে ফেলবো বা সেইটাকে স্টেন করে ফেলবো, কালিমালিপ্ত করে ফেলবো একটা খুনের মতো জঘন্য, ফাউল মানে খারাপ জঘন্য কাজ করে সেই সম্মানটাকে আমি কী করে নষ্ট করে ফেলবো, এটা ম্যাকবেথ বলছে লেডি ম্যাকবেথকে। ইন দিস কনফ্লিক্টস অফ মাইন্ড, এই যে তাদের দুজনের মধ্যে যে মনের যে বিভিন্ন পরিবর্তন হচ্ছিল, বলছিল মার্ডার করবো কি করবো না, সেই সময় লেডি ম্যাকবেথ ফাউন্ড দ্যাট হার হাজবেন্ড হ্যাড রিজলভ টু প্রসিড নো ফার্দার, সে ভাবলো, সে যেটা বুঝতে পারলো যে তার হাজবেন্ড ম্যাকবেথ কিন্তু কোনোভাবেই মার্ডার করতে এগুতে চাইছে না। বাট সি ওয়াজ আ ওম্যান নট ইজিলি সেকেন্ড ফ্রম হার পারপাস, কিন্তু লেডি ম্যাকবেথ এমন একজন মহিলা ছিল যাকে সহজেই সেক করা যেত না বা নড়ানো যেত না ফ্রম হার পারপাস, তার নিজের উদ্দেশ্য থেকে। সি বিগ্যান টু পোর ইন
at his ears was stinged with the velar of her tongue. সে তার হচ্ছে যে ভেলর অফ আর টাং মানে ভেলর মানে বীরত্ব, টাং মানে জিভ দিয়ে বীরত্ব মানে কি, মানে সে তাকে যত রকম কথা বলে তাকে তার মধ্যে বীরত্ব জাগানো যায় সেগুলোর চেষ্টা করলো। ইনফিউজিং পোর্শন অফ আর ওন স্পিরিট ইনটু হিজ মাইন্ড। ইনফিউজ মানে কারোর মধ্যে নিজের গুণাগুণটাকে প্রবেশ করানো, ইনফিউজ করতে চেষ্টা করলো। আর পোর্শন অফ আর ওন স্পিরিট, তার নিজের যে আত্মার যে সমস্ত সত্তা সেগুলোকে ম্যাকবেথের মনের মধ্যে প্রবেশ করানোর চেষ্টা করলো। অ্যাসাইনিং রিজন আপন রিজন why he should not shrink from the resolution he had earlier undertaken, এবং সে রিজন আপন রিজন মানে কারণের ওপর কারণ মানে একের পর এক কারণ বোঝাতে চাইলো। why he should not shrink from the resolution, কেন ম্যাকবেথকে তার রেজলিউশন বা তার উদ্দেশ্য থেকে কেন পিছনে আসা চলবে না সেটার জন্য একের পর এক কারণ লেডি ম্যাকবেথ তাকে বোঝাতে থাকলো। and how the action of one short night would give to all their nights and days come to sovereign power and royalty, এবং সে তাকে এটাও বললো how the action of one short night, এই একটা ছোট রাত্রির যে তারা যে মার্ডারটা করবে এই কাজটা করবে, would give them all their nights and days come to sovereign power and royalty, এর ফলে তারা তাদের আগামী সমস্ত রাত্রিগুলো তারা সভারিন সার্বভৌম ক্ষমতা এবং রয়্যালটি রাজ পরিবারে রাজ শাসন করে তারা কাটাবে। তাই জন্য বলছে এই ছোট্ট পাড়া রাতের একটা কাজ করতে পারলে আমরা সারা জীবন খুশি থাকবো, এটা ম্যাকবেথের মনে ঢোকানোর চেষ্টা করলো লেডি ম্যাকবেথ। She even accused him of cowardice and fickleness for reverting to his decision. She even accused him of cowardice. সে ম্যাকবেথকে অ্যাকিউজ করলো বা তাকে বললো যে তুমি একটা কাওয়ার্ডাইস বা তুমি একটা কাওয়ার্ড, ভীতু, অ্যান্ড ফিকলনেস ফর রিভার্টিং টু হিজ ডিসিশন, এবং তাকে বললো তুমি ফিকলনেস বা তোমার মনের কোনো স্থিরতা নেই। ফিকলনেস মানে মনের স্থিরতা না থাকে, বলছে তোমার মনের স্থিরতা নেই কারণ কি তুমি রিভার্ট করছো বা তুমি ফিরে আসছো বা পিছিয়ে আসছো টু হিজ ডিসিশন, তার নিজের ডিসিশন থেকে তুমি তোমার নিজের ডিসিশন থেকেই পিছিয়ে আসছো। তাই তোমার নিজের মনের মধ্যে কোনো একটা স্থিরতা তোমার নিজের মনের মধ্যে নেই। She also told him how practicable it would be to lay guilt of the deed on the drunken grooms who were sleeping outside the king's chamber. সে লেডি ম্যাকবেথ আরও বোঝালো ম্যাকবেথকে যে আমরা কীভাবে প্র্যাকটিকেবল মানে যে এটা কতটাই বাস্তবসঙ্গত, যে তারা কি করবে, যে বলছে যে আমরা যে কাজটা করবো, আমরা যে পাপটা করব সেই পাপটা আমরা কাদের ওপর চাপাবো, অন দ্য ড্রাঙ্কেন গ্রুপ, যে সমস্ত মাতাল গুমস মানে হচ্ছে প্রহরী বা রক্ষী, যে সমস্ত মাতাল রক্ষীরা হু ওয়ার স্লিপিং আউটসাইড দ্য কিংস চেম্বার, যারা রাজার ঘরের বাইরে রাজাকে পাহারা দেওয়ার জন্যে যারা বসে থাকবে সেই সমস্ত গ্রুমস বা সেই সমস্ত প্রহরীদের ওপর আমরা এই খুনের দায়িত্বটা বা খুনের যে দোষটা চাপিয়ে দেবো। এইটা দেখ এখানে যেহেতু শর্টে বলা আছে ওই জন্য বলা নেই। অ্যাকচুয়ালি লেডি ম্যাকবেথ এটা প্ল্যান করেছিল যারা রাজার নিরাপত্তার দায়িত্বে যে সমস্ত প্রহরীরা থাকবে তাদেরকে রাত্রিরে খাওয়ার সময় মানে প্রচণ্ড পরিমাণে মদ্যপান করিয়ে দেবে, এবং যার ফলে তারা কি মাতাল হয়ে পড়ে থাকবে এবং যাতে পরে দোষটা ওদের ওপর চাপিয়ে দেওয়ার সুবিধা হয়। এই প্ল্যানটা কিন্তু লেডি ম্যাকবেথ আগে থেকেই করে নিয়েছিল। এখানে তোর অত ডিটেলসে বলা নেই, ছোটো করে যেহেতু দিচ্ছে স্টোরি হিসাবে ওই জন্য এই পারপাসটা বলে দিলাম। সো ম্যাকবেথ took the dagger in his hand, তাই ম্যাকবেথ নিজের হাতে ওই ছোড়াটা তুলে নিল, and softly stole in the dark to the room where Duncan slept, এবং সে অন্ধকারের মধ্যে দিয়ে আস্তে আস্তে এগিয়ে গেল সেই ঘরের দিকে যেখানে ডানকান ঘুমোচ্ছিল। As he advanced towards the bed chamber, he visualized another dagger hanging in the air with the handle pointed towards him, এবং as he advanced towards the bed chamber, যখন সে ওই ডানকানের শয়নকক্ষে বা শোয়ার ঘরের দিকে এগিয়ে যাচ্ছিল, he visualized মানে সে মনে মনে ভিজুয়ালাইজ করতে পারলো বা দেখতে পেলো বা কল্পনা করতে পারলো অ্যানাদার ড্যাগার হ্যাঙ্গিং ইন দি এয়ার, আর একটা কোনো যেন ছোড়া যেটা হ্যাঙ্গিং ইন দ্য এয়ার বাতাসে ঝুলছে, এটা কিন্তু সত্যিকারে ঝুলছে না, এটা ম্যাকবেথ ভিজুয়ালাইজ করছে বা কল্পনা করছে বা ম্যাকবেথ বলতে পারিস হ্যালুসিনেট করছে, বা ম্যাকবেথের একটা মোহর মধ্যে পড়ে গেছে, সেই মোহতে দেখছে যেন কোনো একটা ড্যাগার যেন ওরকম হাওয়াতে ঝুলছে। উইথ দ্য হ্যান্ডেল পয়েন্টেড টুয়ার্ডস হিম, যে ছোড়াটা ঝুলছে যে ড্যাগারটা ঝুলছে তার যে হ্যান্ডেল সেটা ম্যাকবেথের দিকে পয়েন্ট করা আছে। অ্যান্ড দেয়ার ওয়ার ড্রপস অফ ব্লাড অন দ্য টিপ অ্যান্ড দ্য ব্লেড অফ দ্য ড্যাগার, এবং সেই যে ড্যাগার সেই যে ছোড়া তার যে টিপ মানে যে ছুরির ছোড়ার যে ডগাটা সেখান থেকে টপ করে ব্লাড পড়ছে, আর সেখানে যে ব্লেড তার যে ব্লেডটা মানে ড্যাগার বা ছুরির যে ব্লেডটা সেটা থেকেও রক্ত পড়ছে, আর ওই যে ছুরির যে ডগাটা টিপটা একদম মুখটা সেখান থেকেও টিপ করে রক্ত পড়ছে। এই দৃশ্য ম্যাকবেথ ভিজুয়ালাইজ করলো বা কল্পনা করলো বা
হ্যালুসিনেট করলো। ম্যাকবেথ ট্রাইড টু গ্র্যাবস দ্য ড্যাগার, ম্যাকবেথ চেষ্টা করলো গ্র্যাবস করার, মানে ড্যাগারটাকে ধরতে যাওয়ার চেষ্টা করলো, বাট ইট ফেডেড ইনটু দ্য এয়ার, কিন্তু এটা যেন হঠাৎ করে ফেড হয়ে গেল বা ঝাপসা হয়ে গেল বা মিলিয়ে গেল বাতাসের মধ্যে। টু হিজ রিয়েলাইজেশন ইট ওয়াজ অনলি আ মেয়র ফ্যান্টাসিজম, এটা ম্যাকবেথ ভাবলো যে এটা আমার শুধুমাত্র একটা ফ্যান্টাসিজম বা আমার শুধুমাত্র একটা কি কল্পনা বা একটা কোনো অলৌকিক দৃশ্য। এটা ম্যাকবেথ নিজে মনে মনে ভাবলো, দিয়ে নিজের মনকে সান্ত্বনা দিল। এটা কোথা এবং কেন ভাবলো, বলছে ক্রিয়েটেড ফ্রম হিজ হট অ্যান্ড অপ্রেস ব্রেন ফর দ্য বিজনেস অফ হি হ্যাড ইন হ্যান্ড, বলছে তার যে বিজনেস ইন হ্যান্ড, মানে তার যে একটা দায়িত্ব নিয়েছে সেই কাজটা করার জন্যে, সেই কাজটা করতে যে সে এতটা অপ্রেসড আছে, সে এতটা জর্জরিত আছে, তার মাথাটা এইসব কাজে এতটা জর্জরিত হয়ে আছে এবং সে এইসব কাজ করতে গিয়ে তার মাথাটা যে এতটা গরম আছে, এই সমস্ত কারণের জন্যই সে এরকম একটা হ্যালুসিনেট করেছে। এরকম একটা ভেবে ম্যাকবেথ সেই বিষয়টাকে অ্যাভয়েড করলো বা এগিয়ে গেল। ওভারকামিং দিস ফিয়ার, এই ভয়টা থেকে যখন ম্যাকবেথ এগিয়ে গেল, ম্যাকবেথ এন্টার ডান্সকানস রুম, ম্যাকবেথ এবার ডানকানের শোয়ার ঘরে প্রবেশ করে গেল। অ্যান্ড স্লিউ দ্য হ্যাপলেস কিং, এবং সেই স্লে হচ্ছে স্লের পাস্ট ফর্ম স্লিউ, এবং স্লিউ করলো বা হত্যা করেছিল সেই হ্যাপলেস মানে সেই অসহায় রাজা ডানকানকে সে হত্যা করলো। হ্যাপলেস মানে হচ্ছে অসহায়। জাস্ট অ্যাজ হি ওয়াজ অ্যাবাউট টু লিভ দ্য রুম, যখন সে হত্যা করে ম্যাকবেথ রুম থেকে বেরিয়ে আসছে, ওয়ান অফ দ্য গ্রুমস ওয়াজ স্লিপিং অ্যাডজেসেন্ট টু দ্য চেম্বার, একটা যে প্রহরী, ওয়ান অফ দ্য গ্রুপস একজন যে প্রহরী, হু ওয়াজ স্লিপিং অ্যাডজেসেন্ট টু দ্য চেম্বার, যে রাজার এই শয়নকক্ষের একদম অ্যাডজেসেন্ট মানে পাশাপাশি শুয়েছিল, লাভড ইন দিস ডিপ স্লিপ, সে যেন গভীর নিদ্রার মধ্যেও সে যেন হেসে উঠল। অ্যান্ড ক্রাইড আউট, এবং চিৎকার করে বলল, মার্ডার ফর হুইচ বোথ অফ দ্য গ্রুমস ওক আপ, এই যে একটা গ্রুম সে ঘুমের ঘড়ি চিৎকার করলো মার্ডার বলে, ফর হুইচ বোথ অফ দ্য গ্রুমস ওক আপ, এর ফলে আরও দুজন গ্রুমস বা প্রহরী যারা ছিল তারাও জেগে উঠেছিল। বাট দেন ওয়ান অফ দেম সেড, তারপর যারা জেগে উঠেছিল তাদের মধ্যে থেকে একজন বলছে, গড ব্লেস আস, ভগবান আমাদেরকে রক্ষা করুক। অ্যান্ড দ্য আদার রেসপন্ডেড আমিন, আর একজন বললো আমিন। আমিন হচ্ছে খ্রিস্টান বা মুসলিমদের আমার জন্য রেস্ট ইন পিস যেমন কথাটা বলি, একটা রিলিজিয়াস ওয়ার্ড, ধর কারো মৃত্যুতে যেন শান্তি মানে শান্তি কামনা করা হলে সেখানে খ্রিস্টান বা মুসলিম ধর্মের একটা রিলিজিয়াস ওয়ার্ড হচ্ছে আমিন, কারো ধর শান্তি কামনা করলে বা কিছু ভালো প্রার্থনা করা হলে সেটাকে বলে আমিন। এখানে বলছে অ্যান্ড দ্য আদার রেসপন্ডেড আমিন, আর একজন বললো আমিন, অ্যান্ড ওয়েন টক টু স্লিপ, এবং তারা যে এই কথাগুলো বলে সেই প্রহরীগুলো আবার যেন ঘুমিয়ে পড়লো। ম্যাকবেথ অলসো ট্রাইড টু সে আমিন, ম্যাকবেথও আমিন বলার চেষ্টা করলো, বাট দ্য ওয়ার্ড সিম টু স্টাক ইন হিজ থ্রোট, কিন্তু এই যে কথাটা আমিন, সেই কথাটা যেন তার গলা থেকে আর বেরিয়ে এলো না। অ্যান্ড হি কুড নট আটার ইট, সে এটা কোনোভাবেই প্রোনাউন্সিয়েশন করতে পারলো না বা উচ্চারণ করতে পারলো না। এখানে দেখ একটা কেন ম্যাকবেথ এটা উচ্চারণ করতে পারলো না, কারণ ম্যাকবেথ এতদিন ছিল একজন ভালো ব্যক্তি, কিন্তু ম্যাকবেথ যখনই এই খুনটা করলো তখন কিন্তু সে একজন পাপী, একজন খারাপ মানুষে পরিণত হয়ে গেল। ওই জন্য যে একটা রিলিজিয়াস ধার্মিক একটা পবিত্র ওয়ার্ড আমিন, সেই ওয়ার্ডটা কিন্তু সে আর এই যেহেতু তার চরিত্র খারাপ হয়ে গেল, যেহেতু তার কাজ তার কর্ম খারাপ হয়ে গেল, সেই জন্য একটা রিলিজিয়াস বা ধার্মিক এরকম একটা ভালো কথা সে কিন্তু চাইলেও তার মুখ দিয়ে আর উচ্চারণ করতে পারলো না। হি ফেল দ্যাট হি হ্যাড এ ভয়েস উইচ সেড, সে মনে হলো ম্যাকবেথ অনুভব করলো যে কোনো একটা ভয়েস কোনো একটা কণ্ঠ তাকে বলছে, স্লিপ নো মোর, তুমি আর ঘুমোতে পারবে না। ম্যাকবেথ মার্ডার স্লিপ, ম্যাকবেথ নিজের ঘুমকেই হত্যা করেছে। দ্য ইনোসেন্ট স্লিপ, সেই নিষ্পাপ ঘুম, দ্যাট নারিশেস লাইফ, যেটা নারিশ করে, যেটা লালন পালন করে বা যেটাকে আমাদের সমৃদ্ধ করে মানব জাতিকে। মানুষ ঘুমোলে মানুষের যে স্মৃতিশক্তি প্রবল হয় এবং মানুষ তার যে দৈনন্দিন কাজকর্মে যে উৎসাহ পায়, সেই জন্য বলছে নারিশেস লাইফ, ঘুম যেটা নারিশ করে বা লালন পালন করে আমাদের জীবনকে, সেই ঘুমটাকে ম্যাকবেথ নিজেই নষ্ট করে ফেলেছে। গ্লেমিসেস হ্যাজ মার্ডার স্লিপ, এবং শুধুমাত্র ম্যাকবেথ নয়, ম্যাকবেথ যে রাজ্যের রাজা গ্লেমিস, সেই গ্লেমিস গোটা রাজ্যও যেন মার্ডার করে ফেলেছে ঘুমকে, মানে সেই গ্লেমিস রাজ্যে একটা আউথাল পাতাল পরিস্থিতি বা একটা টলমল পরিস্থিতি তৈরি হবে। অ্যান্ড দেয়ারফোর কাউডাল শ্যাল স্লিপ নো মোর, এবং যেহেতু ম্যাকবেথ গ্লেমিস ছাড়াও কাউডারেরও থেন ছিল বা কাউডারেরও শাসক ছিল, তাও কাউডার তাই এরকম একটা ভয়েস যেটা ম্যাকবেথ কল্পনা করছে, সেই ভয়েসটা ম্যাকবেথকে যেন বলে গেল যে কাউডারও আর ঘুমোতে পারবে না। ম্যাকবেথ শ্যাল স্লিপ নো মোর, ম্যাকবেথ ঘুমোতে পারবে না। ম্যাকবেথ দাস রিটার্ন টু হিজ ওয়াইফ, ম্যাকবেথ এরপর এই সমস্ত কিছু ঘটনার পর ম্যাকবেথ তার স্ত্রীর কাছে ফিরে এলো। হু বাই নাও স্টার্টেড টু থিঙ্ক দ্যাট হি হ্যাড ফেলড ইন হিজ অবজেক্টিভ, এই সময় ম্যাকবেথের স্ত্রী তখন বসে বসে ভাবছিল ম্যাকবেথ নিশ্চয়ই তার কাজে সফল হতে পারেনি, এটা ম্যাকবেথের বউ বসে বসে ভাবছিল। তখন ম্যাকবেথ তার স্ত্রীর কাছে গেল। হি কেম ইন সাচ ডিস্ট্র্যাক্টেড আ স্টেট দ্যাট শি রিপ্রোচড ফর হিজ ওয়ান্ট অফ রেজলিউটনেস, শি কেম ইন এ সাচ ডিস্ট্র্যাক্টেড স্টেট, মানে এই সমস্ত বিভিন্ন ঘটনায় যে যারা প্রহরীরা এই সমস্ত কথা
কথা বলেছে, তারপর নিজে এই সমস্ত ভিজুয়ালাইজ করেছে বা কল্পনা করেছে। এইসবের ফলে ম্যাকবেথের মনটা কী ছিল, ডিস্ট্র্যাক্টেড ছিল। এই অবস্থা সে তার স্ত্রীর কাছে তার ওয়াইফ লেডি ম্যাকবেথের কাছে গেল। যখন গেল তখন লেডি ম্যাকবেথ কী করছে দেখ, সে রিপ্রোচ ফর হিজ ওয়ান্ট অফ রেজলিউটনেস, মানে লেডি ম্যাকবেথ রিপ্রোচ করছে, মানে ম্যাকবেথকে ভর্ৎসনা করছে বা তাকে অপমান করছে। কি বলে? ফর হিজ ওয়ান্ট অফ রেজলিউটনেস, ম্যাকবেথের যে মনে দৃঢ়তা নেই এটা বলে ম্যাকবেথকে লেডি ম্যাকবেথ অপমান করছে বা ভর্ৎসনা করছে। অ্যান্ড সেন্ট হিম টু ওয়াশ হিজ হ্যান্ডস অফ দ্য ব্লাড দ্যাট স্টেন দেম, বলছে তারপর ম্যাকবেথকে বললো তুমি তোমার হাতটা ধুয়ে এসো, যে হাতে স্টেন হয়ে আছে বা ছোপ ছোপ লেগে আছে রক্তের, সেই হাতটা তুমি ধুয়ে এসো। তার জন্য লেডি ম্যাকবেথকে পাঠালো। মিনওয়াইল, এই সময় সি টুক দ্য ড্যাগার টু স্টেন দ্য চিকস অফ দ্য ব্রুমস হুইচ উইথ ব্লাড ইন অর্ডার টু মেক ইট সিম দেয়ার গিল। এই সময় যখন ম্যাকবেথ হাত ধুতে গেল তখন লেডি ম্যাকবেথ কী করছে দেখ, সি টুক দ্য ড্যাগার, লেডি ম্যাকবেথ সেই ছোড়াটা নিল, টু স্টেন দ্য চিকস অফ দ্য ব্রুম, সেই স্টেন মানে ওই যে রক্তটা যে ছোড়ার মধ্যে লেগে আছে, সেই যে রক্তের দাগ, সেইটা চিকস অফ দ্য ব্রুম, ওই সমস্ত প্রহরীদের গালে লাগিয়ে দেবে বা তাদের শরীরে লাগিয়ে দেবে, উইথ দ্য ব্লাড ইন অর্ডার টু মেক সিম দেয়ার গিল, যাতে কিনা পরের দিন সকালে মনে হয় এই প্রহরীরাই মদ্যপ অবস্থায় ঘুমের ঘোরে রাজাকে হত্যা করেছে। এইটা বোঝানোর জন্য লেডি ম্যাকবেথ যখন হাত ধুতে গেল, লেডি ম্যাকবেথ সেই ছোড়াটা নিয়ে ওই সমস্ত প্রহরীদের কাছে গেল এবং তাদের গালে হাতে পায়ে রক্ত লাগানোর জন্য। এইটুকুই আজকে থাক, মানেগুলো বলছি দেখ লিখে নে তার মধ্যে। প্রথমে লেখ হোলসাম মানে হচ্ছে স্বাস্থ্যকর, স্বাস্থ্যকর। সোয়ালো আর মার্লেটস এগুলো হচ্ছে পাখির নাম, সোয়ালো আর মার্লেটস পাখির নাম এগুলো। জাটিং মানে যে বিল্ডিংটা দেখিয়েছিলাম, যে ক্যাসেলের ছবিটা পাঠালাম, বেরিয়ে থাকা অংশ। জাটিং মানে হচ্ছে বেরিয়ে থাকা অংশ, এগুলো সামনের দিকে বেরিয়ে আছে সেই অংশগুলো, জাটিং। ফ্রিজেস মানে হচ্ছে বাইরের নকশা, ফ্রিজেস মানে বাইরের নকশা। বাট্রেসেস উলম্ব বা লম্ব আকৃতির, দেওয়াল, উলম্ব বা লম্ব আকৃতির দেওয়াল। তারপর অ্যাম্বিয়েন্স মানে হচ্ছে বাতাবরণ বা পরিবেশই অ্যাম্বিয়েন্স মানে হচ্ছে পরিবেশ। ক্যামাফ্ল্যাজিং ছদ্মবেশ। ক্যামাফ্ল্যাজিং অ্যাকচুয়ালি নয়, ক্যামাফ্ল্যাজ কথাটা, এখানে ক্যামাফ্ল্যাজিং আছে মানে ছদ্মবেশ ধারণ করছিল, ওই জন্য আছে ক্যামাফ্ল্যাজিং। ট্রেচারাস পারপাস, বিশ্বাসঘাতকতাপূর্ণ উদ্দেশ্য বা বিশ্বাসঘাতকতার উদ্দেশ্য। এটিকুয়েট মানে হচ্ছে ধর ওই মানে আদব কাজ, যেটাকে শিষ্টাচার বলে না, আদব কায়দা যেটা, সেটা হচ্ছে এটিকুয়েট, শিষ্টাচার বা আদব কায়দা যেটাকে বলে। বল। অ্যাবহরেন্ট টু হার সেক্স, তার নারী সত্তার বিরুদ্ধে বা তার নারী সত্তার বিরোধী, তার লেখা দরকার নেই, শুধু আছে নারী সত্তার বিরোধী। মিল্ক অফ হিউম্যান কাইন্ডনেস, দয়ালু মনের মানুষ। কন্ট্রাইভড, পূর্ব পরিকল্পিত। টেন্ডারনেস অফ হিজ ডিসপোজিশন, তার চরিত্রের
কি বলবো, টেন্ডারনেস, তার চরিত্রের নমনীয়তা বা কোমল ভাব, তার চরিত্রের নমনীয়তা বা কোমল ভাব। রিজেম্বল মানে মিল পেয়েছিল, মিল খুঁজে পেয়েছিল বা মিল পেয়েছিল বা সাদৃশ্য পেয়েছিল। প্রসিড মানে এগুনো, আর ফার্দার মানে সামনের দিকে। প্রসিড মানে এগুনো, ফার্দার মানে সামনের দিকে। কনফার মানে পরামর্শ, পরামর্শ। পরামর্শ। ড্যাগার মানে ছোড়া। পরামর্শ, আর ড্যাগার মানে হচ্ছে ছোড়া। জাস্ট মানে ন্যায়পরায়ণ। ন্যায়পরায়ণ। মার্সিফুল, ক্ষমাশীল। ক্ষমাশীল। How clear of offenses to his subject. তার প্রজাদের কাছে নিজের কাজের জন্য কলঙ্কহীন। তার প্রজাদের কাছে নিজের কাজের জন্য কলঙ্কহীন বা নিষ্কলঙ্ক। তার প্রজাদের কাছে নিজের কাজের জন্য কলঙ্কহীন বা নিষ্কলঙ্ক। অ্যাভেঞ্জ, প্রতিশোধ। প্রতিশোধ। স্টেন্ড, দাগ। রেপুটেশন, সম্মান। কনফ্লিক্ট অফ মাইন্ড, মনের দ্বন্দ্ব। পোর ইন অ্যাট হিজ ইয়ার, তার কানে তুলেছিল বা তার কানে তুলেছিল। ইনফিউজ মানে হচ্ছে প্রবেশ করানো। আন্ডারটেকেন, দায়িত্ব নিয়েছিল। সভরিন, সার্বভৌম ক্ষমতা। দোষারোপ। কাওয়ার্ডাইস, কাপুরুষ। ফিকলনেস, খামখেয়ালি। ড্রাঙ্কেন গ্রুমস, মাতাল প্রহরী বা মাতাল পাহারাদার। মাতাল প্রহরী বা মাতাল পাহারাদার। বেড চেম্বার, শোয়ার ঘর। ভিজুয়ালাইজ, কল্পনা। টিপ মানে ডগা। গ্র্যাপস, ধরা। ফেডেড, মিলিয়ে গিয়েছিল বা মিশে গিয়েছিল। রিয়েলাইজেশন, উপলব্ধি।
ফ্যান্টাজম, অলৌকিক দৃশ্য। ফ্যান্টাজম, অলৌকিক দৃশ্য। অপ্রেসড ব্রেন, জর্জরিত মাথা। অপ্রেসড ব্রেন, জর্জরিত মাথা। হ্যাপলেস, অসহায়। হ্যাপলেস, অসহায়। অ্যাডজাসেন্ট, পাশাপাশি। স্টাক, আটকে গিয়েছিল। স্টাক, আটকে গিয়েছিল। আটার, আটার মানে বলা বা উচ্চারণ করা। আটার মানে বলা বা উচ্চারণ করা। রিপ্রোচড, অপমান করেছিল বা ভৎসনা করেছিল। রিপ্রোচড, অপমান করেছিল বা ভৎসনা করেছিল। রেজলিউটনেস, রেজলিউটনেস, দৃঢ়তা। রেজলিউটনেস, দৃঢ়তা। দৃঢ়তা। আর স্টেনটা আগে বলেছি আর বলছি না। চিক্স, চিক্স মানে গাল। চিক মানে হচ্ছে গাল। মেক ইট সিম দেয়ার গিল, যাতে মনে হয় তাদের দোষ। যাতে মনে হয় তাদের দোষ। যাতে মনে হয় তাদের দোষ।